না, তবে দেশের অশনি সংকেত খুবই ভয়াবহতার দিকে যাচ্ছে। এটা যদি এখনই এই মুহূর্তে নিয়ন্ত্রণ না করেন তাহলে দেশটাকে আবার পুঞ্জীভূত হবে তাদের কাছে, এবং এটা মারাত্মক রূপ ধারণ করবে। মারাত্মক একটি রূপ ধারণ করবে, যে রূপ ধারণ করলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হবে, এবং দেশের সামাজিক, বাণিজ্যিক, অর্থনৈতিক সকল কিছু কাঠামো ধসে পড়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে আবারও আন্দোলন শুরু হতে যাচ্ছে। অশনি সংকেত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও এবং কঠিন একটি বার্তা নিয়ে হাজির হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল, তারা আবারও বিতর্কিত করছেন, আবারও বিতর্কিতের মধ্যে পড়ছেন, বা দেশটা আবারও স্বৈরতন্ত্র ফ্যাসিস্টের মধ্যে অবতরণ করার একটা প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দেব সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আজকের ভিডিওটি যদি আপনি দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, অবশ্যই একটু শেয়ার করবেন। আপনারা অবশ্যই মন্তব্য করবেন, কে কোথা থেকে দেখছেন, কিভাবে দেখছেন, আপনার মন্তব্য মতামতটা অবশ্যই জানিয়ে দিন। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের একটি ফ্যাসিজম চালু করে গেছেন খুনি হাসিনা। স্বৈরা হাসিনা অসংখ্য মানুষকে মেরেছেন, খুন করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন, এবং আয়নাঘরে রেখে তাদেরকে হত্যা করেছেন অনেক ব্যক্তিকে। এর মধ্যে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণজোয়ার মাহফুজ আলমকে কেন্দ্র করে, সেটা কিন্তু একটি স্বাধীনতার রূপ পর্যবেসিত করেছে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি, এই মুহূর্তে বর্তমান তাৎক্ষণিকভাবে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, সেটা আবারও সেই স্বৈরতন্ত্রের হাতে যাওয়ার একটি উপক্রম চলছে, প্রক্রিয়া চলছে। সেটার ব্যাপারে কেন আমি কথা বলছি, আপনারা হয়তো অনেকেই আমার কথাকে বিতর্কিত মনে করতে পারেন, আমার কথাকে হয়তো আপনারা খারাপ ভাবতে পারেন, কিন্তু আপনাদের কাছে বেশ কিছু যুক্তি আমি পয়েন্ট খাড়া করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু স্বাধীন হওয়ার পরের দিন বা 6 তারিখে বা 7 তারিখে সম্ভবত হতে পারে, আমরা কিন্তু দেখেছি যে বিমানবন্দর থেকে জুনায়েদ আহমেদ পলক এবং হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছে। পলককে আমরা দেখতে পেয়েছি আদালতে, রিমান্ড হয়েছে সেটাও দেখতে পেয়েছি, কিন্তু হাসান মাহমুদকে দেখতে পাইনি। তিনি কি আসলে গ্রেপ্তার হয়েছেন, নাকি দেশ ত্যাগ করার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা হয়েছেন, বা সেফ এক্সিটে তাদেরকে পাঠানো হয়েছে। তারপরে আরেকটি কথা, সাবেক মন্ত্রী, তথ্যমন্ত্রী আরাফাতে রহমান, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকেও দেখতে পাইনি, এবং তাকে আদালতে তোলা হয়নি। তার কোথায় রেখেছেন সেটাও আমরা দেখতে পাই। একটি পত্রিকা বা একটি নিউজ করেছেন, একটি ভিডিও নিউজ পেয়েছি আমরা, যে শেখ হাসিনার যে দোসর হাসান মাহমুদকে বেলজিয়ামে পাঠানো হয়েছে। যদি সঠিক হয়ে থাকে, বিষয়টা আপনারা খেয়াল করুন, আমি নির্দিষ্ট করে বলছি না, তবে তথ্যটি যারা দিয়েছেন তারা কখনোই ভুল তথ্য দিয়ে থাকে না, সেই উদ্দেশ্যে আমি কিন্তু আপনাদের কাছে এই কথাটি বলছি। তারপরে আরাফাত রহমান কোথায় রেখেছেন? শেখ হাসিনার দোসররা 625 জন বা 525 জন ক্যান্টনমেন্টে যারা হাজির হয়েছিলেন, তাদেরকে আবার সেফ এক্সিটে পাঠানো হয়েছে। কেন হয়েছেন? তারা চলে গেল কিভাবে? তাদেরকে ধরা হলো না? তারা তো জানে যে আমরা দেশের অনৈতিক, অরাজনৈতিক, দুর্নীতিগ্রস্ত, মানুষ হত্যাকারী, গণহত্যাকারী, এইভাবে তো তারা জেনে বুঝে তারা একটা সেভে এসেছিলেন এই যে ক্যান্টনমেন্টে। তারা আবার চলে গেল। কিভাবে চলে গেল? 7 জন বাকি রেখে আর বাকিগুলো চলে গেল। কেন চলে গেল? কারা সহযোগিতা করলো? এরপরে যদি আপনি হিসাব করেন, বাংলাদেশ যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট যারা তৈরি করেছেন, তাদের মধ্যে থেকে সাখাওয়াত হোসেন একটি বিতর্কিত কথা বলেছেন। ইতিমধ্যে কিন্তু আসিফ নজরুল স্যারও তিনি কথা বলেছেন, সেই স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন, যারা কিন্তু বিগত কয়েক বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, মানুষের পক্ষে কথা বলেছেন, জনতার মাঝে থেকে কথা বলেছেন। তারা এখন কেন আবার সেই দোসরের কথা বলছেন? আবার কেন সেই তাদেরকে ফিরিয়ে আনার কথা বলছেন? তাদেরকে আবার পুনরায় গণতন্ত্রকামী দেশে আবার ভোট করার জন্য, আবার রাজনীতি করার জন্য অনুমতি দিচ্ছেন, বা তাদেরকে আবার আহ্বান জানানো হচ্ছে। দেশটা আপনি যদি হিসাব করেন, এখানে একটি কথা খুবই সেন্সিটিভ, যেটা আমি বলতে চাচ্ছি না, তারপরেও আপনাদেরকে একটু জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি, যে পত্রিকাটি নিউজ করেছেন, যে ভিডিওটি এসেছেন, সেখানে শেখ হাসিনার দোসরদের কাছ থেকে 200 কোটি টাকার একটি রফা দফা করা হয়েছে। কারা করেছে? কে করেছে? কেন করেছে? এ বিষয়ে আপনারা প্রশ্ন করবেন। এইটার কি আউটপুট এটা হতেছে? সেনাবাহিনীতে এখনো আওয়ামী লীগের দোসর আছে 80%,
পুলিশ বাহিনীতে আছেন 95%, র্যাব বাহিনীতে আছেন, নৌবাহিনীতে আছেন, বিমান বাহিনীতে আছেন, এবং বাংলাদেশের সকল সচিবালয়, মন্ত্রণালয় শেখ হাসিনার সমস্ত দোসররা এখন আছে। এখন পুলিশ বাহিনীর তৎপরতা আপনারা দেখতে পাচ্ছেন না কেন? তারা আয় করতে পারছে না, তাদের যে বাণিজ্য ছিল সে বাণিজ্য করতে পারছে না, তাদের যে ইনকাম ছিল তারা করতে পারছে না, তাই তাদের তৎপরতা কম আছে। কিন্তু দেশের সব খাতে, সব জায়গাতে শেখ হাসিনার দোসররা এখন 100% ভাবে বসে আছে, এবং যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে পুনরায় তারাও শেখ হাসিনার দোসর হিসাবে গণ্য হচ্ছে বা সেটা প্রমাণ মিলছে। সুতরাং দেশটা এখনো যে তাদের কবজাতে আছেন, তাদের হাতে আছেন, এটা বুঝতে দেরি কেন হবে? ছাত্ররা যাদেরকে তাড়িয়েছে, যাদের বিরুদ্ধে কথা বলেছে, আজকে দেশটা আবার তাদের সেই উপদেষ্টারা তাদের পক্ষে কথা বলছে, তাদেরকে আবার রাজনীতিতে আসার কথা বলছে, দলকে নিষিদ্ধ না করার কথা বলছে, তাদের পক্ষে বক্তব্য দিচ্ছে, তাদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে, তাদের পক্ষে কথা বলছে। কারণ কি হতে পারে? 200 কোটি টাকার এই যে রফাদফা হয়েছে সেটার কারণে, না প্রশাসনিক ভাবে সেটাকে দেখানো হচ্ছে সেটার কারণে, নাকি মন্ত্রণালয়, সচিবালয়, বাংলাদেশের সব সরকারি বেসরকারি অফিসে যারা বসে আছেন তাদের কারণে? যে শেখ হাসিনার দোষ তো সব জায়গাতে আছে। এই কারণে হচ্ছে, আপনারা একটু বিশ্লেষণ করুন। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি বিস্তারিত আলোচনা আপনাদেরকে করছি না। তবে দেশের অশনি সংকেত খুবই ভয়াবহতার দিকে যাচ্ছে। এটা যদি এক্ষুনি এই মুহূর্তে নিয়ন্ত্রণ না করেন তাহলে দেশটাকে আবার পুঞ্জীভূত হবে তাদের কাছে, এবং এটা মারাত্মক রূপ ধারণ করবে, মারাত্মক একটি রূপ ধারণ করবে, যে রূপ ধারণ করলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট হবে, এবং দেশের সামাজিক, বাণিজ্যিক, অর্থনৈতিক সকল কিছু কাঠামো ধসে পড়ে যাবে। সুতরাং আপনাকে আমাকে যে ফোকলা দেশটাকে নিয়ে বসে আছি, সে দেশটার প্রতি যদি ভালোবাসা থেকে থাকেন ন্যূনতম, তাহলে আপনাদেরকে এখনই কথা বলতে হবে, আপনাদেরকে এখনই কথা ধরতে হবে। তাদেরকে কেন ধরা হচ্ছে না? আওয়ামী লীগ দোসর বাংলাদেশের অন্দে রন্দে সব জায়গাতে আছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। যারা এই মুহূর্তে গণহত্যার সাথে জড়িত তাদেরকে ধরা হচ্ছে না। আপনি কোন দেশে বসবাস করছেন, কিভাবে করছেন এবং কেন করছেন, এই বিষয়গুলো আপনার কাছে প্রশ্ন করলে বেরিয়ে আসবে। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, দেশের র্যাব বাহিনীর তৎপরতা, সেনাবাহিনীর তৎপরতা সব জায়গায় দেখলে আপনি বুঝতে পারবেন, এবং দেশের যে বর্তমান কাঠামো আছে, যে সরকার গঠন আছে, তাদের মধ্যে আপনি বিশেষভাবে খেয়াল করলে আপনি পেয়ে যাবেন বিষয়টি। এবং যারা নিউজটি করেছেন, নিউজটি আসলে কি ভুল করেছেন না সঠিক করেছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব ছাত্র সমাজকে আবারও সক্রিয় হওয়ার জন্য এবং মানুষকে আবারও সক্রিয় হওয়ার জন্য। কারণ এই স্বাধীনতা শুধু ছাত্র সমাজের মাধ্যমে হয়নি, দেশের প্রত্যেকটি মানুষের জন্য হয়েছে। ছাত্র সমাজের সাথে তাদের শিক্ষক শিক্ষার্থী নেমেছেন, শিক্ষিকা নেমেছেন, তাদের গার্জিয়ান নেমেছেন, তাদের ভাই ব্রাদার নেমেছেন। সুতরাং দেশের সকল মানুষ নামে এটা গণ অভ্যুত্থানে পরিণত করেছে। সুতরাং ছাত্ররা যদি মনে করে যে আমরা শুধু এই কাজটি করেছি বা স্বাধীনতা অর্জন করেছি, তাহলে কিছুটা হলেও ভুল হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে সহসাই মনে করিয়ে দিতে চাই, দেশের এই গণজোয়ার, দেশের এই ভালোবাসা, দেশের অখণ্ডত্ব, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে ইতিমধ্যে আপনাকে, আমাকে, আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে সে ব্যাপারে সক্রিয়ভাবে কথা বলতে হবে। আসুন আমরা বিশ্লেষণকে দেখি এবং পরবর্তী ধাপে আমরা এটা নিয়ে আলোচনা করি। আমাদের এই আলোচনায় আপনি অংশগ্রহণ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের অনলাইন যেখানে আছে কমেন্ট করে আপনাদের সহযোগিতা পেতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।